ব্রিক্স হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা একটি সংগঠন যেটি আমেরিকার স্বার্থের পরিপন্থী এবং আমেরিকার অর্থনীতির হুমকির প্রতি। এই ব্রিক্স কি নিউ ওয়ার্ল্ড অর্ডার ইজ চ্যালেঞ্জিং ইউএস হেজামনি? ব্রিক্সের একটা অল্টারনেটিভ কারেন্সি হলো, আপনি কি $1 বিলিয়ন ইনভেস্ট রাশিয়াতে করে সেফ থাকবেন? আপনি কি চায়নাতে $1 বিলিয়ন ইনভেস্ট করে আপনি সেফ থাকবেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি এটাকে কনফিসকেট করবে না? সো এই অ্যাডভান্টেজটা আমেরিকার আছে। সো এখানে লুজার কারা হবে? এখানে কানাডা উইল গেট হোয়াট দে ওয়ান্ট, ট্রাম্প উইল নট গেট এনিথিং। ইভেন ব্রাজিলেরও ইকোনমি বড়, দে হ্যাভ লবিস্ট, দে উইল গেট হোয়াট দে ওয়ান্ট। চায়না উইল গেট হোয়াট দে ওয়ান্ট। চায়না এখন চ্যালেঞ্জ করছে আমেরিকাকে সর্বক্ষেত্রে, ইনক্লুডিং টেকনোলজি। আগামী 10, 15, 20 বছর বলে চায়না বিশ্বের 1 নম্বর দেশ হবে। এখন আর ট্রাম্প সাহেবের কথায় পৃথিবী চলে না, তা আমরা বুঝে গেছি, তা পৃথিবীর লোক বুঝে গেছে, চায়না বুঝেছে, ব্রাজিল বুঝবে। ব্রিক্স হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা একটি সংগঠন যেটি আমেরিকার স্বার্থের পরিপন্থী এবং আমেরিকার অর্থনীতির হুমকির প্রতি, যার পরবর্তীতে কিছু কয়েক ঘন্টা পরে আমরা শুনলাম প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিলের উপরে নতুন করে 50% শুল্ক বসিয়েছেন। আজকে কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে ব্রাজিলও বলেছে যে আমরাও তোমাদের প্রতি, তুমি যেই শুল্ক বসাবো তার প্রতি শুল্ক বসাবো আমরা। ওকে, স্টেট ডিপার্টমেন্টের একটি লেটার আমার হাতে এসেছে, আমার মনে হয় না প্রডিউসারের কাছে আছে, যদি থাকতো আমি পরবর্তীতে দেখাতাম। সেটিতে বলছে যে যেই পরিমাণ যে ট্যাক্স আমরা বসাবো তার পাল্টা যদি বসানো হয় কেউ ট্যারিফ, তার সম পরিমাণ আবার নতুন করে আমরা আরোপ করব। পাগলামি ছাড়া আর কিছু নয়। তো এই যে অবস্থাতে এটা ব্রাজিল উপরে বসানো হলো, ক্যানাডার উপরে বসানো হলো এবং বাংলাদেশের উপরে 35% শুল্ক বসানো হলো। আমি আপনার কাছে শুনতে চাই সেটি হচ্ছে, এই ব্রিক্স কি নিউ ওয়ার্ল্ড অর্ডার ইজ চ্যালেঞ্জিং ইউএস হেজামনি? হোয়াট ডু ইউ থিংক? সো প্রথমে আমি বলে নেই যে আমি পার্সোনালি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে অনেকেই হয়তো এগ্রি করবেন, ডিসএগ্রি করতে পারেন। ব্রিক্স একটা খুব লুজলি কানেক্টেড 5টা দেশের ফার্স্ট লেটার নিয়ে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, দ্যাটস হোয়াট ব্রিক্স ইজ। সো এই 5টা দেশের মধ্যে ডেফিনেটলি চায়না এবং ইন্ডিয়ার অর্থনীতির ভলিউমটা বড়, কিন্তু পার ক্যাপিটা আমরা যদি দেখি ইন্ডিয়া ইজ স্টিল স্ট্রাগলিং ইকোনমি। চায়না কিছুটা ইন্ডিপেন্ডেন্ট, চায়নার নিজস্ব কিছু বিষয় আছে, কিন্তু ব্রাজিল, সাউথ আফ্রিকা এবং রাশিয়ার ইকোনমির অবস্থা সে পর্যায়ে যায়নি। সুতরাং একটা সিঙ্গেল কারেন্সি, এবং এই 5টা দেশের মধ্যে আদর্শিক মিল অনেক জায়গায় রয়েছে, অনেক জায়গায় অমিল রয়েছে। So it's a very loosely connected. It's not a cohesive unit that can threaten with a unique currency. So এইটার মধ্যে অনেকগুলো মাতব্বর আছে, চায়না, রাশিয়া, who is going to be the leader। আর সবচেয়ে বড় কথা হলো যে পলিটিক্যাল ওপেননেস, এই যে লিবারেল ডেমোক্রেসি, এটা কিন্তু একটা হলমার্ক। আপনি ব্রিক্সের একটা অল্টারনেটিভ কারেন্সি হলো, আপনি কি $1 বিলিয়ন ইনভেস্ট রাশিয়াতে করে সেফ থাকবেন? আপনি কি চায়নাতে $1 বিলিয়ন ইনভেস্ট করে আপনি সেফ থাকবেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি এটাকে কনফিসকেট করবে না? সো এই অ্যাডভান্টেজটা আমেরিকার আছে। সুতরাং এটাকে আই ডোন্ট টেক ব্রিক্স ভেরি সিরিয়াসলি। ট্রাম্প থ্রেট করছে এগুলো অন্য কারণে। আমরা যদি দেখি যে আজকে সকালে যেটা হলো, যে ট্রাম্প কানাডাকে 35% ট্যারিফের যে হুমকি দিয়েছেন, এবং তিনি বলছেন যে এটা অগাস্টের 1 তারিখ থেকে তিনি ইমপ্লিমেন্ট করবেন। সো উই হ্যাভ লেস দেন 19 days। এবং অনেকেই বলছে যে যখন আপনারা যদি দেখেন যে এনি টাইম ট্রাম্প টুইটস এনিথিং লাইক দিস, স্টক মার্কেট ড্রপস সিগনিফিকেন্টলি। আবার 2 দিন পরে তিনি মানে টেরিফ, পাল্টা টেরিফের নাটক শেষ হয়ে গেলে আই ক্যান গ্যারান্টি ইউ যে কানাডার উপরে 35% টেরিফ আরোপিত হবে না। সো দেন মার্কেট উইল জাম্প অ্যানাদার, মানে যত ড্রপ করেছিল তার থেকে অনেক বেশি জাম্প করবে। সো অনেকেই বলছে যে দিস ইজ এ সিস্টেম্যাটিক manipulation of capital market, and Trump is pretty much, মানে কি বলা যায় যে this is a vulgar display of flagrant display of power, যে ট্রাম্প তার বন্ধুদেরকে ক্যাপিটাল মার্কেটে সুবিধা করে দিচ্ছেন, এবং তারা যদি ইনসাইডার ট্রেডিং এর ক্ষেত্রে দোষী সাব্যস্ত হন, ট্রাম্প তাদেরকে অ্যামনেস্টি দিয়ে চলে যাওয়ার আগে। সো দিস ইজ এ ভেরি মানে এম্বারাসিং সিচুয়েশন। আমরা যদি দেখি, আপনি যেটা বললেন যে বিদ্যুতের কথা, যে এই আছে এই নাই, টেরিফের কথা, স্পেশালি ব্রাজিলের সাথে আবার যেটা শুরু হবে,
চায়নার সাথে শুরু হয়েছিল, হি কুডন্ট ব্যাক ইট আপ, বেসিক্যালি হি গেভ আপ এভরিথিং, কিন্তু তার বেসকে কিছুটা চাঙ্গা করার জন্য তিনি বলছেন। সো এখানে লুজার কারা হবে? এখানে কানাডা উইল গেট হোয়াট দে ওয়ান্ট, ট্রাম্প উইল নট গেট এনিথিং। ইভেন ব্রাজিলেরও ইকোনমি বড়, দে হ্যাভ লবিস্ট, দে উইল গেট হোয়াট দে ওয়ান্ট, চায়না উইল গেট হোয়াট দে ওয়ান্ট। লুজার হবে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলা, যেগুলা ট্রাম্পের ডিমান্ড মিট করার মতো পরিস্থিতিতে তারা হয়তো থাকবে না। তারপরে মানে যেহেতু মানে স্কেডিউল ইজ ফুল, তারা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট গুলা পাবে না। এবং বাংলাদেশের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক আর একটা বিষয় হলো যে এখানে এগেন আমি খুব লজ্জিত যে আমি এটা বলছি, ডক্টর ইউনূস সাহেব খলিলুর রহমান সাহেবকে খুব বেশি উনার উপরে আস্থা আছে, কি কারণে আমি জানি না। হি মাইট বি এ ভেরি ব্রিলিয়েন্ট ব্যুরোক্রেট, কিন্তু ট্রেড নেগোসিয়েশনের উনার কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে আমি দেখিনি। আমি উনার কোনো লেখা পড়িনি যেখানে উনার ট্রেডের ব্যাপারে উনার একটা ওপিনিয়ন কিংবা এই ধরনের কোনো কিছু আছে। তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হিসাবে, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো তাকে। এখন ন্যাশনাল সিকিউরিটির সাথে ট্রেড নেগোসিয়েশনের সম্পর্কটা কি আমি জানি না। এবং বাংলাদেশে মূলত যেই সেক্টরটা সবচেয়ে বেশি এফেক্টেড, আমি আপনাকে এক্সাক্ট ডেটাটা যদি দেই, যে এই টেরিফের ফলে 35 or 37%, ইনিশিয়ালি 37% ছিল, সেখান থেকে 35% করা হয়েছে। এটা যদি বলবৎ থাকে তাহলে পরে বাংলাদেশের এক্সপোর্ট লস হবে 3.3 বিলিয়ন পার ইয়ার। এবং এটার কারণে একটা বিরাট বড় এমপ্লয়মেন্ট ফল আউট হবে, প্রায় 4 মিলিয়ন লোক রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি হারাবে এবং একটা বিরাট বড় এফেক্ট পড়বে। সো বাংলাদেশ গভর্নমেন্ট শুড হ্যাভ টেকেন দিস ভেরি সিরিয়াসলি। আমাদের এই নেগোসিয়েশনের মধ্যে আমরা কিন্তু বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার মানে বিজেএমইর কোনো লিডারদেরকে আমরা এই নেগোসিয়েশনের টেবিলে কিন্তু দেখছি না। বশির সাহেব আছেন, হি ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেটার অ্যাডভাইজার্স রাইট নাও, কিন্তু তার ট্রেডটা কিন্তু ইম্পোর্ট নট এক্সপোর্ট। আমরা যদি আকিস গ্রুপের ব্যবসাটা দেখি, তারা কিন্তু মূলত ইম্পোর্ট করে সেটা বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটে বাজারজাত করেন, এন্ড হি ইজ রিয়েলি গুড এট দ্যাট। সো ইম্পোর্ট রিলেটেড নেগোসিয়েশনে হি উড প্রবাবলি বি বেটার, কিন্তু তাকেও কিন্তু এম্পাওয়ার করা হচ্ছে না। এম্পাওয়ার্ড ডেলিগেশনটা লিড করছেন খলিলুর রহমান সাহেব। সো এটা ইটস এ ভেরি বিগ রেড ফ্ল্যাগ। এখন যেটা অনেকেই বলছিলেন আগে, যে ট্রাম্পের প্রায়োরিটি লিস্টে বাংলাদেশ কিন্তু পেকিং অর্ডারে অনেক নিচে। ইউ হ্যাভ ক্যানাডা, ইউ হ্যাভ চায়না, ইউ হ্যাভ এন্টায়ার ইউরোপ। বড় বড় ইকোনমিগুলা কিন্তু তারাই ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিল না। সো যখন ট্রাম্প ফার্স্ট রাউন্ডে টেরিফের ঘোষণাটা দিল, তখন অনেকগুলা দেশ কিন্তু ইউনিল্যাটারালি একতরফা ভাবে আমেরিকার পণ্যের উপর থেকে ট্যারিফ প্রত্যাহার করেছিল। সো বাংলাদেশ গভর্নমেন্টের অনেকেই কিন্তু মতামত দিয়েছিল যে ফর এক্সাম্পল আমরা যদি কটন, আমেরিকার কটন খুবই হাই কোয়ালিটির, এবং কটনের উপরে যদি আমরা 0% ট্যারিফ ডিক্লেয়ার করি, এটাতে বরং বাংলাদেশের গার্মেন্টস শিল্প, টেক্সটাইল শিল্প, নিটিং শিল্প সবকিছুই কিন্তু তাদের কস্ট কমে যায় আরো। সো বাংলাদেশে টেরিফ, আমেরিকার টেরিফ থেকে কিন্তু রেভিনিউ খুব বেশি আসে না। সো বেসিক্যালি যে কস্টটা সেভিং হবে, এটাতে বরং গার্মেন্টস ম্যানুফ্যাকচারাররা তাদের কস্টটা কমিয়ে ফেলতে পারবে, এবং দ্যাট উড গিভ বাংলাদেশ এ সিট অন দ্য টেবল, যে একতরফা ভাবে কোনো কিছু বলার আগে চলে আসে। তারপর এর বাইরে বিভিন্ন রিপাবলিকান স্টেটের থেকে বাংলাদেশ সয়াবিন ইম্পোর্ট করে, এটা আমেরিকা থেকে করতে পারে। সো বেশ কিছু জায়গা আছে যেখানে বাংলাদেশ টেরিফ একেবারে কমিয়ে ফেলতে পারে, 0% টেরিফ কমিয়ে নিতে পারে, এবং এটাতে বাংলাদেশের ইন্টারনাল রেভিনিউ যে ইনকাম, এটা খুব একটা কম্প্রোমাইজড হতো না, এবং ইনফ্যাক্ট এটাতে বাংলাদেশের এক্সপোর্টকে এটা আরো এক্সপেডাইট করতে কস্ট কমে যেত। সো সেগুলা না করে আপনি যদি নেগোশিয়েট করতে যান, এখন ইউ ডোন্ট হ্যাভ টাইম। এবং এটাতে আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট বড় হুমকির সম্মুখীন হলো। আমি এখনো আশা ছেড়ে দিচ্ছি না, আমি মনে করছি যে এখনো টাইম আছে, এবং আই থিঙ্ক যদি আমরা কিছু বিষয়ে ছাড় দিতে পারি, কারণ ট্রাম্প যেটা বলছে এটা মানে আই ডোন্ট লাইক ইট, কিন্তু আপনি একেবারে মানে যে খুব বেশি আনরিজনেবল বিষয়টা, এটাও কিন্তু আপনি বলতে পারবেন। কারণটা হলো যে আপনি আমার উপরে 75%, আমার গাড়ির উপরে 200-300% টেরিফ দিবেন, এবং আপনি আমার কাছে দাবি করবেন 0%
টেরিফ দিতে হবে। সো মানে ট্রাম্পের as weird, as bad as it sounds, he has some point. So basically we need to explain যে these are the things, এবং কিছু কিছু পণ্যে এটাকে একেবারে ব্ল্যাঙ্কেট 0% টেরিফ দিতে হবে এটা কিন্তু কেউ বলছে না। সো এই জায়গাগুলোতে প্রিএমটিভ কাজ করার একটা বেনিফিট আছে। when you are dealing with some sort of, এগুলা ডোনাল্ড ট্রাম্প যে কারোর সাথে পরামর্শ করে করছে তা না, এটা কিন্তু অনেকটা অটোক্রেটিক সিদ্ধান্ত। সো when you are dealing with an autocrat you have to give them something to celebrate. এই সুযোগটা বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া উচিত ছিল, কিছু কিছু পণ্যের উপরে টেরিফ একেবারে কমিয়ে দিয়ে 0% নিয়ে আসা। দ্যাট would have given us a better negotiation brownie point. ওকে, আপনি যেটি বলছেন যেটি হচ্ছে ট্যারিফের, আসছি হাসান ফেরদৌস আপনার কাছে, ট্যারিফের এই কারণ ট্রাম্প প্রশাসনের পাগলামি যেমনটি, সেরকমভাবে বাংলাদেশ সরকারের ব্যর্থতা, এই দুইটি আপনি পয়েন্ট আউট করেছেন। আমি ঠিক ব্যর্থতাটা বলবো ওইভাবে বলবো না, আলাপ আলোচনায় ব্যর্থতা, আলাপ আলোচনায় ব্যর্থতা, সফল হতে না পারে এবং সঠিক যোগ্য লোককে সঠিক জায়গায় এই আলোচনায় না পাঠানো, যে এই তিনটি ব্যাপারই আপনি বলেছেন। বাংলাদেশের ব্যাপার যখন আপনি বলছেন আমদানির ক্ষেত্রে, বাংলাদেশে আমদানিকারক যারা আছেন, যারা শুনছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এরা তো লুটেরা, এরা সিন্ডিকেট। আপনি যান, হাসান ফেরদৌস যান, বা আমি হাবিবুর রহমান যাই, কোনো কিছু ইম্পোর্ট করি, আমি পারবো না তো, আমাকে করতে দেওয়া হবে না। এই যে সিন্ডিকেট যারা এই সয়াবিন আমদানিকারক আছেন, রাইস আমদানিকারক আছেন, পেঁয়াজ আমদানিকারক, এদের মতো লুটেরা তো আর নেই, কোনো দেশে নেই। বাংলাদেশ একটা ইউনিক দেশ। আমরা ইন্ডিয়া একটা রোগ স্টেট। আপনি সময় থাকলে আরো একটু বলতাম, যদি আপনি ব্রিক্স এর কথা বলছেন, যদি ব্রিক্স ফেল করে তার অন্যতম কারণ হবে ইন্ডিয়া একটি ব্যাপার। ইন্ডিয়া ইজ এ রোগ স্টেট, ইটস এ ক্লায়েন্ট স্টেট ফর দিস, নাম্বার ওয়ান। আর হাসান ফেরদৌস, আপনি কিছু বলতে চাচ্ছেন, আপনি কি একমত পোষণ করেন কি নাকিবুর রহমানের সাথে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই সমাধানের তাহলে সমস্যাটা কি বলে আপনি মনে করেন? নাকিব ভাই বললেন যে এই বাংলাদেশ করতে পারতো, অফার করতে পারতো, অফার যে করেনি আমরা তাকে জানি। আমরা কি জানি বাংলাদেশ কি অফার করেছিল? কোন তথ্যের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছচ্ছি যে বাংলাদেশ অফার করেনি? যে সিদ্ধান্ত মার্কিন সরকার চিঠি পাঠিয়েছে, লেখা আছে নন ডিসক্লোজার, একটা ক্লজ দেওয়া হয়েছে, প্রকাশ করতে পারবে না কি আলোচনা হয়েছে। অথচ আমরা কিন্তু না জেনেই কথা বলছি। আমরা যতগুলো আমি টক শো শুনছি, পত্রিকায় রিপোর্ট পড়ছি, আমি সবাই মতামত দিচ্ছেন, তারা কিছু জানেন না আসলে কি ঘটেছে, কারণ প্রকাশ করাই যাবে না। শর্তই দেওয়া আছে যে নন ডিসক্লোজার একটা ক্লজ সেখানে দেওয়া আছে, 1 নম্বর। 2 নম্বর, ব্রিক্স এর প্রসঙ্গে নাকি ভাই, ব্রিক্স এর উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন না, আমি দেখি, আমিও দেখি। ব্রিক্সটা কি আসলে? ব্রিক্সটা হচ্ছে এতদিন এতদিন মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে একক নেতৃত্বে ইউনিপোলার ওয়ার্ল্ডে, তার থেকে ভিন্ন একটা পথ খোঁজা। তার কারণটা কি? পৃথিবী এখন আর ইউনিপোলার নেই, এখন মাল্টিপোলার সৃষ্টি হয়ে গেছে, স্পেশালি চায়না কেন্দ্রিক। চায়না এখন চ্যালেঞ্জ করছে আমেরিকাকে সর্বক্ষেত্রে, ইনক্লুডিং টেকনোলজি। আগামী 10, 15, 20 বছর বলে চায়না বিশ্বের 1 নম্বর দেশ হবে, এবং চায়না ইতিমধ্যে গোছানো শুরু করেছে তাদের এই পথ চলাটা। কিভাবে? যেমন চায়না চাইছে, আপনি যারা শুরু করেছিলেন, ডলার। এতদিন পর্যন্ত ডলার পৃথিবীর, এখন পর্যন্ত পৃথিবীর 1 নম্বর কারেন্সি। চায়না বলছে যে না, একটা বিকল্প ভাবা যাক। এই যে একচেটিয়া রাজত্ব ডলারের, এটা আমার জন্য লাভজনক না। ওয়াই নট ইউয়ান? ইউয়ান কেন হবে না আমাদের ট্রেডের মাধ্যম? এবং অলরেডি ইউয়ান কিন্তু, চায়না কিন্তু অলরেডি রাশিয়ার সঙ্গে, ইরানের সঙ্গে, নর্থ কোরিয়ার সাথে, ভারতের সাথে ইউয়ান ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা তার তৈরি করে ফেলেছে। একথা ঠিক যে এখন পর্যন্ত বিশ্বের 50% ট্রেড হচ্ছে ডলার দিয়ে, কিন্তু এটা কিন্তু 88% থেকে ড্রপ করেছে 50%-এ। তার মানে ট্রেন্ডটা হচ্ছে যে ক্রমান্বয়ে ডলারের শক্তি কমে আসছে। ট্রাম্প সাহেব কথা কেন বললেন? ট্রাম্প সাহেব তো বোকা নন, তিনি জানেন যে আসলে আমেরিকা ইজ বিং চ্যালেঞ্জ অ্যান্ড ডলার ইজ বিং চ্যালেঞ্জ, ফলে তিনি স্টেকটা রাইজ করছেন। আমার ধারণা যে, এবং এটা আমার ধারণা প্রতিটি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোকই মনে করেন যে দ্য এম্পায়ার ইজ ওভার। যে আমেরিকান এম্পায়ার ছিল সেটা নেই, এটা এখন দুর্বল হয়ে, দুর্বলই না, এখন এক পায়ে তারা হাঁটছে। এবং শক্তিটা কি? এই যে বললেন ট্রাম্প সাহেব, তার জোর করে চাপিয়ে দেওয়া। একটু আগে আপনি বললেন ব্রাজিলের কথা, ব্রাজিল কি বলেছে? তুমি আমাকে 10% দেবে, আমিও 10% দেবো। ঠিক যেমন চায়না বলেছে আমাকে তুমি 15% দেবে, আমিও 15% দেবো। এখন আর ট্রাম্প সাহেবের কথায় পৃথিবী চলে না, তা আমরা বুঝে গেছি।
তা পৃথিবীর লোক বুঝে গেছে, চায়না বুঝেছে, ব্রাজিল বুঝবে। মজা হচ্ছে যে এই অন ট্যারিফ, ব্রাজিল আর লক্ষ্য করে দেখবেন যে যেই অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে কি যুক্তিতে, বলসোনারো, যার বলসোনারোর প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি একটা কু করার চেষ্টা করেছিলেন এবং এখন তিনি বিচারের সম্মুখীন, তিনি নাকি আনফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছেন ব্রাজিল সরকারের কাছ থেকে। ব্রাজিল সরকারের নিজস্ব বিচার ব্যবস্থা আছে, তুমি আমেরিকায় বসে ট্রাম্প সাহেব বলছো ব্রাজিলকে ওকে ছেড়ে দিতে হবে, ইউ ক্যান ডু দ্যাট। অথবা যেমন তিনি যেমন বলেছেন নেতানিয়াহুকে, নেতানিয়াহু কিন্তু মামলায় ফেসে আছে, দুটো বড় মামলা, উনি বলছেন তাকে ছেড়ে দিতে হবে। এটা আমার ন্যাশনাল আইন আছে ভাই, আমার আইনটা তোমার মতো চলে না। ট্রাম্প সাহেব খুব শিগগিরই আবিষ্কার করবেন যে তার সিদ্ধান্তে, তার মতে তিনি ইচ্ছা করলেন অমনি তা ঘটবে, তা কিন্তু নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।